আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। জানিয়ে দিব সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরো জানিয়ে দিব আন্দোলনে বিএনপি জামায়াত সহ অন্যদের ভূমিকা নিয়ে ঢাবির শিবির সভাপতির স্ট্যাটাস। এবং আরো জানিয়ে দিব অর্থ পাচারের রাঘব বল ছিল ধরাছোঁয়ার বাইরে। সর্বশেষ জানিয়ে দেব রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য নেওয়া রাশিয়ার ঋণ পরিশোধ যে টানাপেরণ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। আজ সোমবার এই অভিযোগ দাখিল করা হয়। ডিবি অফিস নিয়ে এক ব্যবসায়ীকে গুম করে রাখার নির্যাতন করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। একই সাথে এই অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনা তদন্ত চাওয়া হয়েছে। এদিকে সাভারের পাকিজামরের শিক্ষার্থী আসমাউল্লাহ আমিন গুলি করে এসিপি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগ দাখিল করছে তার মামা। এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ৭৮ জনকে। সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার ২৩ সেপ্টেম্বর ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্স একটি ফ্লাইটে সাবর সঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করবেন। এর আগে রোববার ২২ সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং এর বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্তা জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান দেশের বর্তমান সার্বিক নিরাপত্তা ও পরিস্থিতি এবং সেনাবাহিনী কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন। এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জানান। আন্দোলনে বিএনপি জামায়াত সহ অন্যদের ভূমিকা নিয়ে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস। নানা আলোচনা ও সমালোচনার মধ্যে একের পর এক বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট করে যাচ্ছেন দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে আসা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখার সভাপতি সাদেক কায়েম। সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ দেওয়া এক পোস্টের মাধ্যমে জুলাই বিপ্লবের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী দুঃশাসন এবং কর্তৃত্ববাদী সরকারের কারণে বাংলাদেশের প্রতিটি মানুষ ছিল ভিকটিম। দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে কম বেশি প্রত্যেক শ্রেণী পেশার মানুষ ও বাকশালী শাসন নিপীড়ন নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট কর্তৃক ভিকটিম হওয়া থেকে বাদ যায়নি খোদ জ্ঞাত অজ্ঞাত সারে ফ্যাসিবাদীদের ভিত্তি স্থাপনকারীরাও। জুলাই বিপ্লব ছিল সর্বস্তরের সকল নিপীড়নের চূড়ান্ত সম্মিলিত বিক্ষুব্ধ বিস্ফোরণ। এর গণবিপ্লবের নেতৃত্ব দিয়েছেন আমাদের শহীদরা। খোদা প্রদত্ত জনকে কোরবানি করে তারা সাম্য ইনসানিয়াত ভিত্তিক একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জিম্মাদারি আমাদের হাতে অর্পণ করে গেছেন। এই আন্দোলন শহীদ আবু সাইদের রক্তের উপর দাঁড়ানো আন্দোলন, শহীদ বীর মুক্তির স্মৃতির উপর দাঁড়ানো আন্দোলন। যে রিকশাওয়ালা ভাই ক্রমাগত দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে শহীদ হয়েছেন, তারা কোরবানির উপর দাঁড়ানো আন্দোলন। সহস্রাধিক শহীদ আমাদের পথে দেখিয়েছেন এক নতুন মঞ্জিলে মাকসুদে। শিবির সভাপতি লেখেন, এই আন্দোলন যেমন অবদান ছিল সমাজের উচ্চতলের মানুষের, আবার আন্দোলনের ভ্যানগার্ড ছিল সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীরাও। ইংলিশ মিডিয়ামের চেক সার্ভে কিট থেকে শুরু করে কওমি আলিয়া, তালেবে এলেম, শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, সাভার থেকে শুরু করে বাংলার স্টালিগ্রাদ হয়ে ওঠা যাত্রাবাড়ি শহর, নগর, গ্রাম্য রাস্তায় এই বিপ্লব ছিল আপনার আমার সবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা থেকে বিপ্লবের আওয়াজ ছড়িয়ে পড়ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ। এই আওয়াজ রুদ্ধ প্রচেষ্টা রুখে দিয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হয়ে উঠেছিল গণমানুষের কণ্ঠস্বর। এই বিপ্লব ছিল শ্রমিক ও দিনমজুরের আন্দোলন, ছিল সাহসী সাংবাদিক, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের, রেমিটেন্স
যোদ্ধা প্রবাসী ভাই বোনদেরও। নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রবাসীরা রাস্তায় নেমে এসেছিলেন দেশ ও জাতির মুক্তির স্লোগান তুলে। সবাইকে উদ্দেশ্য করে তিনি লেখেন, যারা আমাদের পছন্দ করেন, অপছন্দ করেন, ঘৃণা করেন, যারা আমার সংগঠন ছাত্র শিবিরকে ভালোবাসেন, অবজ্ঞা করেন, ঘৃণা করেন, কার্যত সবার অবদানকে আমরা পেয়েছি ৩৬ জুলাইয়ের মহাবিজয়ের ফহতে মক্কা, ফহতে বাঙ্গালা, ফহতে কুস্তুনতিরার সিলসিলা ধরে আমরা পেয়েছি ফাতে গণভবন, যেদিন গণভবন সত্যিই গণভবনে পরিণত হয়। অর্থ পাচারের রাঘব বোয়াল ছিল ধরাছোঁয়ার বাইরে। দেশ থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা পাচার হলেও তা ঠেকানো এবং পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ খুবই সামান্য। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বিভিন্ন দেশ থেকে মাত্র 2,600 কোটি টাকা ফেরাতে 59টি মামলা হয়েছে। গত সরকারের আমলে প্রভাবশালী কিছু ব্যক্তির বিষয়ে বেশ আগে থেকে প্রচারের সুনির্দিষ্ট তথ্য থাকলেও অনেক মামলা হয়েছে রাজনৈতিক বিবেচনায়। অনেক মামলার টার্গেট ছিল বিএনপির নেতারা। অবশ্য সরকার পরিবর্তনের পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাবেদ সহ সাবেক কয়েকজন মন্ত্রী, এমপি এবং প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে সবর হয়েছে সরকারি বিভিন্ন সংস্থার। বিগত সরকারের সময় বিভিন্ন দেশের কাছে 75টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বা আইনি সহায়তা আবেদন করা হলে একটিরও জবাব মেলেনি। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট গত বছরের জানুয়ারিতে উচ্চ আদালতে অর্থ পাচার, অর্থ উদ্ধার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয় তুলে ধরে 39 পৃষ্ঠার একটি রিপোর্ট দাখিল করেন। প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নেওয়া বিশেষ গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাত। এছাড়া সাম্প্রতিক সময় অনেকের মালয়েশিয়া সেকেন্ড হোম প্রকল্পের বিনিয়োগ করছে। এর বাইরে অস্ট্রেলিয়া, জাপান, হংকং, থাইল্যান্ড, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত, গার্ডেনসি, বেলজিয়াম, তানজানিয়া প্রচারের তথ্য রয়েছে। এসব দেশে প্রচারের সুনির্দিষ্ট অভিযোগের সব মিলিয়ে 59টি মামলার চার্জশিট হয়েছে। এর মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদক 47 মামলায় 1,414 কোটি টাকা পাচারের অভিযোগ করছে। এর বিপরীতে এখন পর্যন্ত 51টি MLAR করে কোনো সাড়া মেলেনি। আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ 10টির মামলায় 1,114 কোটি টাকা পাচারের চার্জশিট দিয়েছে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য নেওয়া রাশিয়ার ঋণ পরিশোধ নিয়ে টানাপোড়েন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে নেওয়া ঋণ পরিশোধ নিয়ে টানাপোড়েন সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ ঋণের আসল পরিশোধের সময় বাড়ানোর জন্য প্রস্তাব দিলেও তাতে আগ্রহী নেই। এ বিষয়ে রাশিয়ার আগ্রহ খুবই কম, বরং দেশটির এখন সুদের অর্থ চীনা ব্যাংকের মাধ্যমে নিতে চায়। এতে অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দিক থেকে কোনো সবুজ সংকেত নেই। ফলে পুরো পরিস্থিতি নিয়ে কিছুটা বিপাকে পড়ছে সরকার। এদিকে অন্তর্বর্তী সরকার রাশিয়ার ঋণ নেওয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় প্রকল্পগুলো নিয়ে সম্পাদিত ঋণ চুক্তিগুলো পর্যালোচনার উদ্যোগ নিয়েছে। ফলে সার্বিকভাবে ঋণ নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এক ধরনের টানাপোড়েনের দেখা দিতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্কে বিভাগ সহ সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। 2016 সালে রাশিয়ার ঋণ নেওয়া 1,13,093 কোটি টাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপনের কাজ 2025 সালে 31 ডিসেম্বরে শেষ হওয়ার কথা, কিন্তু কাজের বিলম্ব হয় প্রকল্পটি শেষ হতে আরো 2 বছর লাগবে বলে মনে করা হচ্ছে। প্রকল্পটি 1,265 কোটি মার্কিন ডলার দিচ্ছে রাশিয়া। জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ঋণ পরিশোধ নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করা উচিত। ইতিমধ্যে বড় বিনিয়োগ হয়ে গেছে, তাই আবেগের বশবর্তী না হয়ে যুক্তি দিয়ে দর কষাকষি করা দরকার। আমাদের পরিস্থিতি সঠিকভাবে রাশিয়াকে বোঝানো গেলে সমস্যা দ্রুত সমাধান হবে। ক্যাবিট সংক্রমণ এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অর্থনৈতিক চাপে আছে। এই কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজেও কিছুটা স্লোত গতিতে আছে। গত আগস্টের মাসে রাশিয়াকে ঋণের আসল পরিশোধের সময় 2 বছর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় অন্তর্বর্তী সরকার। এতে রাশিয়ার প্রাথমিকভাবে রাজিও হয়। এই কার্যক্রমের অংশ হিসেবে আগের চুক্তির কিছুটা সংশোধনে একটি খসড়া তৈরি করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সদর দপ্তরের মতামত নিয়েছে, কিন্তু এরপর আর অগ্রগতি দেখা যাচ্ছে না।